রাউজানে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। দলীয় সব পদ হারালেন ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের। গভীর থেকে সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার তাগিদ। জুলাই সনদের খসড়া একমত বিএনপি, জামায়াত এনসিপির আপত্তি। তত্ত্বাবধায়ক ইস্যুতে ঐক্যমত্য হলেও পদ্ধতি নিয়ে ভিন্ন মত। এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। প্রধান আসামিদের মামলা নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খন্দকার। সেই সাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে কমিটির বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়, যেখানে বলা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না করা হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাইকে পুনর্জন্মের মাস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, দেশকে গড়তে হবে নতুন করে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ জাতিসংঘ মানবাধিকার মিশন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। পতিত ফ্যাসিবাদের সময়ে গোপন বন্দিশালায় নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আয়নাঘর যদি সবাইকে দেখানো যেত তাহলে জাতি বুঝতে পারত গত 16টা বছর দেশে কি হয়েছে। আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থা সহ জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন পথ রচনার প্রত্যয় জানান অধ্যাপক ইউনূস। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের খসড়া প্রস্তাব একমত বিএনপি, তবে আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে সবাই একমত হলেও প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা এখনও রয়ে গেছে। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, প্রাথমিক ঐকমত্যের সারসংক্ষেপ আগামীকাল দলগুলোর কাছে পাঠানো হবে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও অনেক বিষয়ে সমঝোতা হয়নি দলগুলোর মধ্যে।
কমিশনের ২১তম দিনে বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে সংসদের উপর রাখার পক্ষে তারা। জুলাই সনদের খসড়া প্রস্তাবে বিএনপি সমর্থন রয়েছে বলেও জানান তিনি। তারা আলাপ আলোচনা করে যে খসড়াটা দিয়েছে সেই খসড়ার সাথে আমরা প্রাইমারিলি একমত। শুধু কিছু কিছু শব্দ বাক্য ওনারাই বলেছেন যে যদি কারো কোনো অবজেকশন থাকে এই ভাষাগত দিকটা একটু সংশোধন করে আপনারা দেন। আমাদের সেটা মেজর কোনো ইস্যুজ ওখানে নাই। সেখানে কিছু শব্দ চয়ন, কিছু বাক্য চয়ন, কিছু গঠন প্রণালীতে একটু আসলে ত্রুটি আছে। জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াত ও এনসিপি। দল দুটির নেতারা বলেছেন, আলোচনা ছাড়া খসড়া প্রকাশ করায় এর বিরোধিতা করেছেন তারা। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। এখানে ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। বৈঠক শেষে অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রাথমিক আলোচনায় ঐকমত্য হওয়ার বিষয়ে তালিকা বুধবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জুলাই সনদ সহ সংস্কার ইস্যুতে সব পক্ষকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান কমিশনের সহসভাপতি। তার একটি তালিকা আমরা রাজনৈতিক দলগুলোকে আগামীকালের মধ্যে পৌঁছে দেব, যাতে করে তারা পুনর্বার দেখতে পারেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আনুপাতিক হার বা পিআর পদ্ধতির নির্বাচন দেশের জনগণ বোঝে না, তাই কিছু রাজনৈতিক দলকে এমন চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রয়াত বাবুর প্রতি ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি নেতারা। অন্যায়ের সাথে আপোষহীন এক নেতা, যিনি একদিকে যেমন ছিলেন অসীম সাহসী, তেমনি অন্যদিকে ছিলেন অসীম বিনয়ী। বাবু বেঁচে থাকবে আমাদের মাঝে যতদিন বাংলাদেশ থাকবে। এ সময় দলটির নেতারা বলেন, সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কার্যকরী সংস্কার করা দরকার হবে রাজনীতিকে টেকসই করার জন্য, গণতন্ত্রকে টেকসই করার জন্য এবং জবাবদিহিমূলক সংসদ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয়। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, কিন্তু সমস্যা নতুন নতুন চিন্তায়। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দৃঢ় শাসনত বাকশাল করে দিয়েছিলেন। তিনি বলেন, কিছু দল পণ করে বসে আছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। সাধারণ মানুষ এই পদ্ধতি বুঝে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত 12টি মৌলিক সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হওয়াকে ইতিবাচক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই জুলাই গণহত্যার কাঙ্ক্ষিত রায় দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান আসামিদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজধানীতে জুলাই অভ্যুত্থান নিয়ে এবং গণহত্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নানা বিষয়ে অভিযোগ করেন শহীদ ইয়ামিন ও মুগ্ধের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায়। শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় জুলাই বিপ্লবের 1 বছরেও নতুন পুলিশ নিয়োগ দিতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। যে সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা, সেই সংবিধান তো এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না, কোনো অবস্থাতে পারে না। জুলাই গণহত্যার নির্দেশদাতারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার বিচার বিভাগীয় তদন্ত দরকার বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তবে জুলাই গণহত্যার প্রধান আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণহত্যা মামলার রায় দেয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। এই মামলায় যে রায় দেয়া হবে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি। অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমি গত 15 বছর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের বক্তব্য শুনবেন আদালত। আজ আসামিদের পক্ষে প্রথম দফায় শুনানি করেন আইনজীবীরা। মামলায় অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন করা হয়। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, 2 দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কি রয়েছে তা জানতে চাইলে এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান উপদেষ্টা। এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে। বশির সাহেব কালকে গেছেন, আরও আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে, সেটা আমি এখন
5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়া সহ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে, কোনো টালবাহানা চলবে না। মঙ্গলবার এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রি ও কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রা ও পথসভা করেছে তারা। বিকেলে গাজীপুরের রাজবাড়ী সড়কে আয়োজিত পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, এ নিয়ে টালবাহানা চলবে না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সেনাবাহিনীকে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা, হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। একই দিনে টাঙ্গাইলে নাহিদ ইসলাম বলেন, ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই আদর্শ বুকে ধারণ করে। আল্লাহ ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, পুরো বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। পদযাত্রায় ও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের বর্বরতায় নারায়ণগঞ্জের শিক্ষার্থী, নারী, শিশু ও ব্যবসায়ী সহ বেশ কিছু মানুষ প্রাণ হারায়। মেধাবী সন্তান ও একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নির্বাক এসব পরিবার। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন তারা। আজমির ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল বছরের জুলাই আগস্টে নারায়ণগঞ্জে নিহত হয়েছে শিক্ষার্থী, নারী, শিশুসহ অন্তত 56 জন। আহত হয়েছে শতাধিক। সরকার বিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় হতাহতের এইসব ঘটনা ঘটে। আন্দোলন চলাকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় মিছিলে অংশ নেয়া 16 বছর বয়সী শিক্ষার্থী আদিল ও ঝালকুড়িতে মারা যান ব্যবসায়ী জামাল। সর্বোচ্চ যত সুষ্ঠু সুন্দর বিচার আছে সবাই এটা চায়, সবাই দাবি করে। আন্দোলনে যোগ দিয়ে চোখ হারিয়েছেন মাহবুব নামের এই ব্যবসায়ী। মিছিলের অগ্রভাগে স্লোগান দেওয়ার সময় হঠাৎ গুলি এসে লাগে তার 2 চোখে। অনেক চিকিৎসা করেও ফিরে পাননি দৃষ্টিশক্তি। এমন কষ্টের মধ্যেই ছেড়ে গেছেন স্ত্রী। হয়তোবা সে আসলে সেই লড়াইটা চালাই যেতে পারবে না বিধায় সে তার ব্যক্তিগত ডিসিশন বা পারিবারিক ডিসিশন থেকে সে আমাকে ছেড়ে চলে গেছে। সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমি আর তাকে কখনোই করব না বা তার ফ্যামিলিকেও কখনো দোষারোপ করব না। গণ অভ্যুত্থানের নিহতদের সঠিক পরিসংখ্যান, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। শুধুমাত্র নারায়ণগঞ্জেই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট তালিকা করে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে জড়িত হয়েছিল, তাদের প্রত্যেককে সুনির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিতের জায়গায় আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থী, ব্যবসায়ী ছাড়াও জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত হয়েছে শিশু রিয়া গোপ। অনেকেই বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হলো ডাকসু নির্বাচনের তফসিল। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে ভোট। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। মনিরুল ইসলামের প্রতিবেদন। 6 বছরের অপেক্ষা অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ঘোষণা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। ডাকসুর তফসিল ঘোষণা করছি। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই। 6 আগস্ট ভোটার তালিকা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ 11 আগস্ট। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে পরদিনই জমা দেয়া যাবে। যাচাই বাছাই হবে 20 আগস্ট। পরদিন প্রার্থীদের তালিকা প্রকাশ আর প্রত্যাহারের শেষ সময় 25 আগস্ট। 26 আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে এবং একই দিন ঘোষণা করা হবে ভোটের ফলাফল। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। তবে নিষিদ্ধ হলেও ছাত্রলীগের যেসব নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তারা নির্বাচনে অংশ নিতে পারবে। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে নিয়ামকাল আছে। ডাকসু নির্বাচন নিয়ে নিরাপত্তা কিংবা কোনো ধরনের চাপ না থাকার কথাও জানায় কমিশন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর যেন এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হত্যাকাণ্ড সহ একের পর এক ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক দ্বন্দ্বে ঘটছে হামলা মামলার ঘটনাও। প্রশাসনের কাছে গিয়েও মিলছে না কোনো প্রতিকার। সাধারণ মানুষ দুষছেন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে। তবে এর দায় নিতে নারাজ পুলিশ প্রশাসন। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা এখন সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনাও। এ যেন অপরাধের স্বর্গরাজ্য, জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ। বেশ কয়েকটি ডাবল মার্ডারেরও হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। জনপ্রতিনিধির প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের গাড়ি ছিল, সে গাড়ি ওখান থেকে জোরপূর্বক ছিনতাই করে। আমাদের উপরে আমাদের স্বর্ণ অলংকার ছিল, মানে জোর জবরদস্তি করে দেখা যাচ্ছে গা থেকে স্বর্ণ অলংকারগুলো খুলে নেওয়া হয়। বাড়ি ঘরের জিনিসপত্র সব লুটপাট করে দিয়েছে। শুধু তাই নয়, উপজেলায় যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারকে দেয়া হচ্ছে হুমকি, চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদা, জানিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরাও। রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। একটা চিঠি দিয়ে গেছে যে 50 লক্ষ টাকা না দিলে কাজ করতে দেবো না। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে বিশেষ মনোযোগ দিয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। তারপরেও প্রতিটা এলাকায় তো দৌলতপুর একটা অনেক বড় আয়তনের একটা উপজেলা, সেক্ষেত্রে আমরা সেখানেও আমাদের অ্যাক্টিভিটিস গুলো আরো জোরদার করার চেষ্টা করছি। গত 5 আগস্টের পর থেকে এ উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ প্রবণতা বাড়লেও অপরাধীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 59,000 ছুঁই করছে প্রাণহানি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে সাফ জানিয়েছে সৌদি আরব। এদিকে ইউক্রেনের 73টি শহরে রাশিয়ার ড্রোন হামলায় 22 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ আরও ৮০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে ২ শিশুসহ ১৪ জন মারা গেছে। গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ১৪৭ জনের, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। চলতি বছরের মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। বিভিন্ন চাপের মুখে মে মাস থেকে সীমিত পরিসরে ত্রাণ বিতরণের অনুমতি দিলেও তা খুবই সামান্য বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের ৭৩টি শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২২ জন নিহতের পাশাপাশি ৮৫ জন আহত হয়েছে। এর মধ্যে জাপোরিজিয়া অঞ্চলেই ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অগ্রগতি না হলে রাশিয়ার রপ্তানি পণ্যের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রিকেট। আন্তর্জাতিক টি-20 ম্যাচে দ্রুততম ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার মহেশ তাম্বে। এস্তোনিয়ার রাজধানী তালিনে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ বলে হ্যাট্রিক সহ ৫ উইকেটে কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী মহেশ। তাতে প্রথম ব্যাট করতে নেমে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস। জবাবে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় ফিনল্যান্ড। এর আগে আন্তর্জাতিক টি-20তে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনেইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে সেই কীর্তি করেছিলেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাউজানে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। দলীয় সব পদ হারালেন ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের। গভীর থেকে সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার তাগিদ। জুলাই সনদের খসড়া একমত বিএনপি, জামাত, এনসিপির আপত্তি। তত্ত্বাবধায়ক ইস্যুতে ঐক্যমত্য হলেও পদ্ধতি নিয়ে ভিন্ন। এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। প্রধান আসামিদের মামলা নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যে। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।